আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি নির্ণয় বলছিলাম। চিনতে পেরেছি। কেমন আছো? ভালো, আপনি? ভালো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, কি করছো? বসে আছি, আপনি? এই তো অফিস থেকে এসেছি একটু আগে, এখন রেস্ট নিচ্ছি। মায়ের থেকে তোমার রেজাল্ট শুনলাম, এটা নাকি মন খারাপ। মন খারাপের কি আছে? কিন্তু তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি ভালো নেই। নিবেদিতা সত্যি সত্যি বলতে ইচ্ছে করলো, হ্যাঁ আমি ভালো নেই, আপনাকে ছাড়া আমি সত্যিই ভালো নেই। দেখো, পাবলিকে পড়ার স্বপ্ন কম বেশি সবারই থাকে, তার মানে এই না যে পাবলিকে না পড়লে স্বপ্ন বৃথা। ন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেও জীবনে অনেক কিছু করা যায়, অনেক ভালো জায়গায় যাওয়া যায়, ভালো কিছু অর্জন করা যায়। যার মেধা আছে এবং যে পরিশ্রমী, সে সব জায়গা থেকে নিজের প্রতিভা দেখাতে পারে। নিবেদিতা চুপ করে আছে। নির্ণয় বলল, আমি নিজেও তো পাবলিকে চান্স পাইনি। আমি জানি এত চেষ্টা কষ্টের পরও ফল না পেলে কেমন লাগে। এটা নিয়ে আমি প্রায় 1 বছর ডিপ্রেসড ছিলাম। ভালো ছাত্র হয়েও পাবলিকে চান্স পাইনি, এটা অপমানজনক লেগেছিল আমার কাছে। এই জন্যই ডিপ্রেশনটা বেশি কাজ করতো, অনেক বেশি ভেঙে পড়েছিলাম। তোমাকে মূলত আমি এর জন্যই ফোন করেছি আজ। ভেঙে পড়ো না, মন খারাপ করো না, নিজেকে শক্ত রাখো। নিবেদিতার সমস্ত কথা এড়িয়ে গিয়ে করুণ সুরে বলল, ভালোবাসি। নির্ণয়ের কণ্ঠে বিস্ময়। নিবেদিতা আর কিছু বলল না, চুপ করে রইল। ওপাশেও পিনপতন নীরবতা। কিছুক্ষণ পর নির্ণয় নিজেই কল কেটে দিল। 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, এর মাঝে নির্ণয় আর ফোন করেনি। নিবেদিতারও সাহস হয়নি ফোন করে কিছু জিজ্ঞেস করার। তবে নির্ণয় যে এতটা প্রতিক্রিয়াহীন থাকবে সেটাও আশা করেনি সে। সত্যি বলতে যে এভাবে ভালোবাসার কথা বলে ফেলবে সেটা তো সে নিজেও জানত না। সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে গেল নিবেদিতা। প্রতিদিন তার এভাবেই কাটে, কখনো শুয়ে থাকে তো কখনো ফেসবুক নিউজ ফিড স্ক্রল করে। বেশিরভাগ সময় সে নির্ণয়ের আইডিতে ঘোরাঘুরি করে। আজ ঘুম থেকে উঠে সে ফেসবুকে গিয়ে নির্ণয়ের আইডিতে ঢুকলো। গতকাল রাতে একটা ছবি আপলোড করেছে সে। ঘুমিয়ে পড়ার জন্য ছবিটা আজ দেখলো নিবেদিতা। স্বভাববশত কমেন্ট চেক করতে গিয়ে আজ অনেক মেয়ের কমেন্টের মাঝে একটা মেয়ের নাম খুব সহজেই চোখে আটকে গেল নিবেদিতার। সুখী হাওলাদার নামটার উপর ক্লিক করলো সে। আইডি লক করা, কিন্তু ছবিটুকু দেখে বোঝা যাচ্ছে এটা সেই সুখী। এতদিন তো তার কমেন্ট দেখা যায়নি, তার মানে ওরা রিসেন্ট ফেসবুকে অ্যাড হয়েছে। সুখীর আইডি থেকে আবার নির্ণয়ের আইডিতে এসে সুখীর কমেন্টটি দেখতে গিয়ে দেখলো নির্ণয় কমেন্টের রিপ্লাই দিয়েছে 2টো লাভ ইমোজি। আর কোনো মেয়েকে কোনো রিপ্লাই দেয়নি, জাস্ট সুখীকেই দিল, তাও সকাল সকাল অনলাইনে এসেই। নিবেদিতা না চাইতে ওভার থিঙ্কিং করা শুরু করে। বুকের ভিতর আবার ব্যথা করছে, প্যানিক অ্যাটাক হচ্ছে। মস্তিষ্কে বিচরণ করছে শুধু একটাই কথা, নির্ণয় তোর না। কথাটি সত্যি হলেও মানতে ভীষণ কষ্ট হচ্ছে। সেই সাথে একটা চাপার রাগ জেদও মনে বাসা বাঁধতে শুরু করেছে। শোয়া থেকে উঠে সে কিছুক্ষণ বসে রইল। তার দু চোখ বেয়ে আপনা আপনি পানি পড়ছে। যারা বলে একতরফা ভালোবাসার কোনো কষ্ট নেই, তাদের জন্য নিবেদিতা উত্তম উদাহরণ। ভালোবাসার অপর নামটাই হচ্ছে কষ্ট। কাউকে ভালোবাসার মতো দুঃসাহস দেখালে কষ্ট ও হাসি মুখে মেনে নিতে হবে। চোখের পানি মুছে হাত মুখ ধুয়ে নাস্তার রুমে চলে গেল সে। বাবা রাকিব নয়নও নাস্তা করছিল। কিরে নবাবজাদি, আজ এত সকালে উঠেছিস কেন? নয়নের পিঞ্চ মারা কথায় নিবেদিতা কিছু বলল না। তার মাঝে এখন আর সে আগের মতো চঞ্চলতাটুকু নেই। নাসিমা বেগম বললেন, বস, খাবার দিচ্ছি। নিবেদিতা বসে বলল, আব্বু কিছু কথা ছিল। রতন আহমেদ খেতে খেতে বললেন, হ্যাঁ বলো। তোমার কাছে যদি আমি কিছু চাই তাহলে দেবে? খাওয়া বাদ দিয়ে সবাই এখন নিবেদিতার দিকে তাকিয়ে আছে। তাদের সবার চোখে নিবেদিতার হঠাৎ পরিবর্তন ধরা পড়েছে এবং সবার ধারণা সেই পরিবর্তনের কারণে নিবেদিতার পাবলিকের চান্স না পাওয়াটা। এটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ের মন খারাপ দেখলে তাদেরও খারাপ লাগে। আবার এই বিষয় নিয়ে কথা বলে মেয়েকে তারা কষ্টও দিতে চায় না, তাই কিছুদিন নিজের মতো করে থাকতে দিয়েছিল। এখন হঠাৎ আবদারের কথা শুনে একটু অবাকই হলো সবাই। রতন আহমেদ বললেন, অবশ্যই মা, আমার সাধ্য থাকলে চাঁদও আমি তোকে এনে দেব। আমি IELTS দিতে চাই। সবার চোখে মুখে বিস্ময়। নয়ন বলল, কেন? এখনো তো গুচ্ছতে পরীক্ষা বাকি আছে। এখানে যদি না হয় তাহলে তোকে ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেব। নিবেদিতা দীর্ঘশ্বাস নিয়ে বলল,
আমি দেশে পড়তে চাই না। দেশের বাইরে পড়তে চাস? জিজ্ঞেস করলেন রতন আহমেদ। নিবেদিতা বলল। হ্যাঁ, যদি আমাকে পড়ানোর মতো সামর্থ্য হয় তোমাদের। নাসিমা বেগম ঘোর আপত্তি জানিয়ে বললেন। অসম্ভব, টাকা পয়সা তো পরের ব্যাপার। তুই একা সারভাইভ করবি কিভাবে? বিদেশে আমি তোকে পড়তে যেতে দিতে পারবো না। নিবেদিতা এবার ক্রন্দনরত স্বরে বলল। আমার এখানে কষ্ট হয় মা। সবাই চুপ করে আছে। নয়ন বলল। পাবলিকে চান্স না পেলে এতটা ভেঙে পড়তে হয়? তুই না আমার স্ট্রং বোন। নিবেদিতা এবার কেঁদেই ফেলল, বলল। আমি এখানে থাকতে চাই না ভাইয়া। রতন আহমেদ বললেন। বেশ, তুই যেভাবে চাস ওভাবেই হবে। তোর সুখেই আমাদের সুখ। জীবনের অনেক বড় হ, সফল হ, এটাই চাই আমি। টাকা পয়সা নিয়ে তোকে ভাবতে হবে না। তোর দাদার জমি জমা কম পাইনি, তাছাড়া তোর বাবারও কম নেই। তুই আমার একমাত্র মেয়ে। তোকে একটু হাসির জন্য আমার জীবনটাও আমি হাসি মুখে দিয়ে দিতে পারি। এরপর তিনি বড় ছেলেকে উদ্দেশ্য করে বললেন। মিদহাত কি চলে গেছে? না। তাহলে ওর সাথে কথা বল, কোথায় ভালো আইএলস এর কোর্স করা যায় খোঁজ নিয়ে ওকে ভর্তি করে দিয়ে আয়। ঠিক আছে। রতন আহমেদ নিবেদিতাকে জিজ্ঞেস করলেন। তোর খালার বাসায় থেকে কোচিং করবি? নিবেদিতা চোখমুখ শক্ত করে বলল। না, হোস্টেলে থাকবো। আত্মীয়দের বাসায় থাকলে নিজের মতো পড়তে পারবো না। ঠিক আছে। নাসিমা বেগম কিছুটা বিরক্ত হলেন স্বামীর উপর। মেয়ে হুট করে একটা আবদার করলো আর তাকেও রাজি হয়ে যেতে হলো। একটাবার এটা ভাবলো না যে মেয়েটাকে দূরে রেখে তারা কিভাবে থাকবে, আর মেয়ের মাথাতেই যে কিভাবে দেশের বাইরে চলে যাওয়ার ভূত মাথায় ঢুকলো বুঝতে পারছে না তিনি। পরের দিন অফিস থেকে ছুটি নিয়ে নিবেদিতাকে নিয়ে মিধাদের বাসায় গেল নয়ন। বাড়িতে শুধু কেয়ারটেকার, তার স্ত্রী এবং তাদের ছোট একটা মেয়ে ছাড়া কেউই নেই। ওর পরিবার লন্ডনে। বাংলোর মতো একটা সাজানো গোছানো বাড়ি। বাড়ির অধিকাংশ জায়গা জুড়ে শুধু গাছপালা। বিভিন্ন রকমের গাছ আছে এখানে, ফল ফুল শাকসবজি সব। এত এত ফুল গাছ দেখে মন ভালো হয়ে গেল নিবেদিতার। অনেক ফুলের নামও জানে না সে। নিবু। নিবেদিতা ফুল গাছগুলোর সামনে দাঁড়িয়ে পড়েছিল। নয়নের ডাকে নড়ে চড়ে উঠল। নয়ন বলল। ভেতরে চল। কেয়ারটেকার ওদেরকে ভেতরে নিয়ে বসতে দিল। মিনিট দুয়েক বাদেই মিধা দিল ড্রয়িং রুমে। চোখ মুখ ফুলে আছে। নয়ন ঘড়ি দেখে বলল। শালা, বেলা বাজে 12টা আর তুই এখনো ঘুমাস? এমনিতে তো আমি 3টায় উঠি, আজ তো আর্লি উঠলাম। এরপর নিবেদিতাকে জিজ্ঞেস করলো। ভালো আছো? নিবেদিতা উপর নিচ মাথা ঝাঁকালো। এর মাঝে বুয়া এসে নাস্তা দিয়ে গেল। মিধা জিজ্ঞেস করলো। রান্না কত দূর খালা? আর বেশিক্ষণ লাগবো না। আচ্ছা যান। মিধা চা পান করতে করতে নিবেদিতাকে জিজ্ঞেস করলো। হঠাৎ বাইরের দেশে পড়ার ইচ্ছে হলো কেন? নিবেদিতা মুখ গম্ভীর করে বলল। ইচ্ছে না, ড্রিম। ও আচ্ছা, এটা ভালো। খোঁজ নিয়েছিলি? মিধাত মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ। আর হোস্টেলের ব্যাপারটা? ওটাও ডান। আশা করি নিবেদিতার কোনো অসুবিধা হবে না। আমার কাজিনও পাশের হোস্টেলে আছে, কোনো সমস্যা হলে ও নিবেদিতার দেখভাল করবে। নয়ন খুশি হয়ে বলল। ভাগ্যিস তুই এখন দেশে ছিলি ভাই, হয়তো এখন এসব পড়তে গিয়ে আমায় যে কত ঝামেলা পোহাতে হতো। মিধাত মৃদু হাসলো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে নিবেদিতাকে দেখছে একটু পরপর। গতকাল নয়ন যখন নিবেদিতার বাইরে পড়তে যাওয়ার কথা বলল, তখনই ওর কেন জানি মনে হয়েছিল নিবেদিতা ভালো নেই। সবাই যদি এই ভালো না থাকার পেছনের পাবলিকের চান্স না পাওয়ার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু মিধাত জানে এখানে কাহিনী ভিন্ন কিছু। তবে এটা নিয়ে সে নয়ন কিংবা নিবেদিতা কাউকে ঘাটাতে চায়নি। উপরন্তু বন্ধুকে সাহায্য করা এবং নিবেদিতার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সে এক রাতের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলেছে। নয়ন বলল। কোন দেশে গেলে ভালো হয় বলতো? ওইটা ডিপেন্ড করে এখন নিবেদিতা কোন কান্ট্রিতে পড়তে চাচ্ছে। দেখি আগে IELTS শেষ করি। তুমি চাইলে লন্ডনেও পড়তে পারো, সেখানে আমি তোমাকে হেল্প করতে পারবো। হ্যাঁ, আমরাও তাহলে একটু নিশ্চিন্তে থাকতে পারবো। নিবেদিতার কিছু বলল না এই বিষয়ে। দুপুরে খাবার খেয়ে IELTS এর একাডেমিতে গিয়ে ভর্তির কার্যক্রম সব সম্পূর্ণ করে গেল হোস্টেল দেখতে। হোস্টেলের পরিবেশ বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। নিবেদিতার পছন্দ হয়েছে এবং মনে মনে সে এজন্য মিধাতকে ধন্যবাদও দিল। কেননা এত অল্প সময়ে ভালো হোস্টেল খুঁজে বের করা নয়নের জন্য আসলেই কষ্টকর হয়ে যেত। সব কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে ওদের সন্ধ্যা হয়ে গেছে। নিবেদিতার নয়ন আজ রাতটা মিধাতের বাড়িতেই থাকবে। কাল সকালে আবার গ্রামে চলে যাবে। নয়ন ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। নিবেদিতার ড্রয়িং রুমে পানি খেতে এসে দেখলো মিধাত সোফায় বসে আছে। নিবেদিতাকে দেখে ডেকে বলল। শোনো,
নিবেদিতা পানি পান করে এগিয়ে গেল। মিধাত বলল, বসো। নিবেদিতা পাশের সোফায় বসে বলল, কিছু বলবেন? দেশ ছাড়তে চাইছো নির্ণয়ের জন্য? নিবেদিতা ভূত দেখার মতো চমকে উঠল। মিধাত অভয় দিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। তোমাকে আমি সেদিন বলেছিলাম তুমি প্রেমে পড়েছো। কার প্রেমে পড়েছো সেটা আমি জানতাম, কিন্তু বলিনি। আজ বলছি, বলো তো কেন? নিবেদিতা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। মিধাত বলল, কারণ তুমি খুব লাকি। নিবেদিতার ভুরু কুচকে গেল আপনা আপনি। সে লাকি কথাটা ভীষণ হাস্যকর লাগলো তার নিকট, তবে হাসলো না, বলল, কেন এমন মনে হলো? এই যে তুমি ভালোবাসার মানুষটাকে পাবে না বলে রাগে হোক বা অভিমানে হোক দেশ ছাড়তে পারছো, তার দৃষ্টিসীমার বাইরে যেতে পারছো, এটা কিন্তু সবাই পারে না। সবার সেই সামর্থ্যটা নেই। তোমার আছে, তোমার বাবার সেই সামর্থ্যটা আছে তোমাকে বাইরে পড়ানোর। এখন কথা হলো যে রাগ অভিমানের জের ধরে তুমি বাইরের কান্ট্রিতে পড়তে চাচ্ছ, সেটা শেষ পর্যন্ত থাকবে তো, নাকি পরে সেটা আফসোসে পরিণত হতে পারে? কিসের আফসোস? তোমার মনে হতে পারে যে ঝোঁকের বশে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি, দেশ ছেড়ে ভুল করেছো। আমি ঝোঁকের বশে সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে এটা কে বলল? তোমার চোখ। নিবেদিতা থমকে গেল। মিধাত বলল, তোমার চোখে গভীরভাবে তাকালে যে কেউই বুঝতে পারবে হয়তো, যদি সে বুঝতে চায়। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি, এখানে আমার কোনো ফিউচার নেই। অন্য দেশে তোমার ফিউচার ব্রাইট হবে এতটা শিওর তুমি কিভাবে হচ্ছ? নিবেদিতার মেজাজ খারাপ হয়ে গেল। সে রেগে গিয়ে বলল, আপনার সমস্যাটা কি? কি চান আপনি? আমার দেশের বাইরে যাওয়া নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন আমি বুঝতে পারছি না। আর শোনেন, আমি যে ঝোঁকের বশে কোনো সিদ্ধান্ত নেইনি এবং আফসোস যে আমি করব না, সেটাও আমি আপনাকে প্রমাণ করে দিব। নিবেদিতা উঠে চলে যাচ্ছিল। মিধাত পেছন থেকে ডেকে বলল, প্রাণ, আমাকে ভুল বুঝো না। আমি সত্যিই চাই তুমি সবসময় ভালো থেকো, প্রাণোচ্ছল থাকো। নিবেদিতা শুনল সব, তবে বলল না, কিছু না। চুপচাপ রুমে চলে গেল। মিধাত ওর যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস নিল। পরিবার ও গ্রামের মায়া ত্যাগ করে নিবেদিতা ঢাকায় শিফট হয়েছে। নাসিমা বেগমের ক্রন্দনরত মুখটা এখনো নিবেদিতার চোখের সামনে ভাসছে। সে নিজেও ভেতর থেকে ভেঙে চড়ে যাচ্ছে, কিন্তু সেটা কাউকে বলতে পারছে না, দেখাতেও পারছে না। কখনো কখনো মনে হচ্ছে একটা মানুষের থেকে পালাতে গিয়ে সে অনেকগুলো মানুষকে কষ্ট দিয়ে ফেলেছে। নিজের পরিবারকে বোধহয় সে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, কিন্তু তারই বা আর কী করার আছে। চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখার চাইতে দূরদেশে পাড়ি জমানোটাকেই তার শ্রেয় মনে হয়েছে। মনটাকে নিবেদিতা কঠিন করার চেষ্টা করছে। এভাবে দিনের পর দিন ভেঙে পড়লে চলবে না। তাকে নিয়ে তার পরিবারের অনেক আশা আছে, স্বপ্ন আছে। যে মানুষগুলো কোনো আগুপিছু না ভেবেই তাকে সাপোর্ট করছে, তারও উচিত তার প্রতিদান দেওয়া, এবং সেটা তখনই সম্ভব যখন সে ভালো কিছু করতে পারবে, ভালো থাকতে পারবে। নিবেদিতার রুমে সে ছাড়াও আরও দুজন থাকে। দুজনকে বেশ চুপচাপ মনে হচ্ছে ওর। আসার পর থেকেই দেখছে পাড়ায় ডুবে আছে। মাঝখানে একবার শুধু নিবেদিতার সাথে 5 মিনিটের মতো কথা বলে পরিচিত হয়েছিল। নিবেদিতার অবশ্য মন্দ লাগেনি, বরং সে যেন নিজেও চাচ্ছিল একাকী থাকতে। ওর বিছানাটা জানালার সাথে, স্বচ্ছ সুন্দর আকাশটা এখান থেকে স্পষ্ট দেখা যায়। নিবেদিতা বিছানায় শুয়ে পড়ল। এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে ভারী নিঃশ্বাস নিল। অভিমানী কণ্ঠে নির্ণয়ের উদ্দেশ্যে বলল, আমার একটু ভালোবাসলে কি খুব বেশি সমস্যা হতো? একটা ফাইল হাতে নিয়ে বসে আছে নির্ণয়। হঠাৎ করে মনটা কেমন যেন উদাসীন লাগছে। না চাইতেও নিবেদিতার কথা মনে পড়ছে। অবশ্য শুধু আজ নয়, এমনটা গত 9 দিন ধরেই হচ্ছে। নিবেদিতার কণ্ঠে ভালোবাসার কথা শোনার পর থেকে এক অদ্ভুত পরিবর্তন নিজের মধ্যে দেখতে পাচ্ছে সে। পরিবর্তনটা হচ্ছে হঠাৎ নিবেদিতাকে মনে পড়া। সে কখনোই নিবেদিতাকে সেভাবে লক্ষ্য করেনি। আগের অনেক ঘটনা এখন মনে পড়ছে, যেগুলো সে আগে খেয়াল করেনি। নিবেদিতার অনুভূতি, চোখের ভাষা সে কখনো বোঝার চেষ্টা করেনি। অন্য সব কাজিনদের মতোই স্বাভাবিকভাবে দেখত। স্যার, বাড়ি যাবেন না? অফিস ছুটি তো। নির্ণয় হাঁকুচুকিও গেল পিয়নের ডাকে। ঘড়িতে সময় দেখল 5টা বেজেছে, আরও 10 মিনিট আগে। সে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, বের হচ্ছি। বাড়িতে ফিরে ভীষণ ক্লান্ত লাগছিল নির্ণয়ের। শরীরের সাথে সাথে মনও ক্লান্ত। আজকাল নিজের মনকে সে বুঝতে পারে না। মন কি বলে, কি চায় সে তাও জানে না। শুধু এইটুকু জানে এমনটা হওয়ার কথা ছিল না। কেন নিবেদিতাকে তার এত মনে পড়বে, কেন? সে মাথা থেকে নিবেদিতাকে বের করার চেষ্টা করলো। জামা কাপড় নিয়ে চলে গেল গোসল করতে। গোসল করার পর শরীর কিছুটা হালকা লাগছিল। এক মগ কফি ও ল্যাপটপ নিয়ে বসলো সে। অফিসের কিছু কাজ আছে, এখন করতে ইচ্ছে করছে না। রাতে খাওয়ার পর ঠান্ডা মাথায় সেরে ফেলবে। এখন আপাতত একটু ফেসবুকে ঢু মারা যায়। ফেসবুকে লগ ইন করে সে নিউজ ফিড স্ক্রল করতে লাগলো। হঠাৎ করে পিপল ইমোনোতে নিবেদিতার আইডিটা শো করলো। ফেসবুক কি তার মনের খবর জানে? সে একবার চাইলো ইগনোর করতে, এজন্য স্ক্রল করে নিচেও চলে এলো, কিন্তু মনের সাথে পেরে উঠল না।
আবার গিয়ে নিবেদিতার আইডিতে ঢুকলো। প্রোফাইলে নিবেদিতারই হাস্যোজ্জ্বল একটা ছবি। নির্নার ঠোঁটে আলতো হাসি ফুটে উঠল। এই প্রথম এতটা গভীরভাবে সে নিবেদিতাকে দেখছে। বাস্তবে না হোক, অন্তত ছবিতে তো দেখছে। নির্ণয় একটু অবাকই হলো। নিবেদিতার লাস্ট পোস্ট আরও 15 দিন আগের। এরপর আর কোনো আপডেট নেই। নির্ণয় ঘুরে ফিরে আইডিটা দেখলো। এর মধ্যে রাতে খাওয়ার জন্য ডাকছিলেন বিউটি বেগম। ল্যাপটপ বন্ধ করার আগে ছবিতে নিবেদিতার মুখে আলতো করে হাত রাখলো নির্ণয়। সে নিজেও জানে না এমনটা কেন করলো। তার বারবার মনে হচ্ছে যেন সে না, অন্য কেউ তাকে পরিচালনা করছে। বিউটি বেগম আবার ডাকলে নির্ণয় ল্যাপটপ রেখে খেতে চলে গেল। চেয়ার টেনে বসে শুনল বিউটি বেগম নিবেদিতাকে নিয়ে বাবার সাথে কথা বলছেন। নাদিম হোসেন জিজ্ঞেস করলেন, আমাদের এখানেই তো থাকতে পারতে। এখান থেকে তো কোচিং দূরে হয়ে যায়। কত আর সময় লাগতো? 30 মিনিট। আমি বা নির্ণয়ও মাঝে মাঝে দিয়ে আসতে পারতাম। হোস্টেলে তো কষ্ট হয়ে যাবে মেয়েটার। বুঝতে পারছিল না কিসের কথা বলছে তারা। তবে নিবেদিতার নাম শুনেছে একবার, তাই বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কার কথা বলছো তোমরা? কে হোস্টেলে উঠেছে? নিবেদিতা, বললেন বিউটি বেগম। নির্ণয় অবাক হয়ে বলল, নিবেদিতা এখন ঢাকায়? হুম, হোস্টেলে উঠেছে কেন? দেশের বাইরে চলে যেতে চাই। পড়তে যাবে? এটা ভালো। দেশে থাকার চেয়ে বাইরে সেটেল হওয়া ভালো। নির্ণয় কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। কেমন যেন অস্বস্তি লাগছিল তার। নিবেদিতা দেশ ছাড়তে চাইছে কেন, এটা যেন সে কিছুতেই মানতে পারছিল না। বাবা মায়ের কথোপকথনের মাধ্যমে নিবেদিতার হোস্টেলের ঠিকানা জেনে গিয়েছে সে। ভাবলো কাল অফিস শেষ করে সে নিবেদিতার সাথে দেখা করতে যাবে। রাতে ঠিকমতো ঘুম হয়নি নিবেদিতার, তবুও আলসেমিও ঘুম ছেড়ে রেডি হয়ে ক্লাসে চলে গেছে। কিছু জিনিস কেনাকাটার দরকার ছিল, ক্লাস শেষ করেই যাওয়া লাগবে। ক্লাসে যেতে যেতে বাসায় ফোন দিয়ে মায়ের সাথে কথা বলছিল সে। কথা শেষ করেই ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে কেন জানি তার ভীষণ কান্না পাচ্ছিল। বাড়ির কথা মনে পড়ছিল। নির্ণয়ের কথা মনে পড়ে বুকে চিনচিনে ব্যথা হচ্ছিল। নিজেকেও মনকে শক্ত করার চেষ্টা করছিল সে, তবে মনকে ভালো করতে পারল না। মনমারা হয়ে ক্লাস শেষ করলো। ওয়াশরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছিল। নিজেকে দেখে নিজেরই এত মায়া রাখছিল ওর। দু চোখ ভেঙে অশ্রু নির্গত হচ্ছে। ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করেও লাভ হলো না। কিছুক্ষণ কেঁদে নিজেকে হালকা করে চোখে মুখে পানি দিয়ে বের হলো। বাইরে গিয়ে দেখলো মিধাত রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। নিবেদিতাকে দেখেই এগিয়ে এলো। ওর ফোলা চোখ মুখ দেখে বুঝতে একটুও কষ্ট হলো না যে এইমাত্রই কেঁদে বের হয়েছে মেয়েটা। তবে এই ব্যাপারে সে নিবেদিতাকে কিছুই জিজ্ঞেস করলো না। নিবেদিতা বলল, আপনি এখানে? নয়ন ফোন করেছিল, তোমার নাকি কি কি কেনা লাগবে, চলো। আমি একা কিনতে পারবো। জানি, কিন্তু নয়ন দায়িত্বটা আমাকে দিয়েছে। আজ আমার সাথে গিয়ে সব চিনে নাও, পরে একাই কেনাকাটা করতে পারবে। এরপর তার আমিও থাকবো না। নিবেদিতা ভুরু কুচকে তাকালো। মিধাত বলল, কি, চলো। দুজনে পাশাপাশি হাঁটছিল। কিছু দূর হাঁটার পর সামনে একটা হিজড়া এসে দাঁড়ালো। মিধাতকে উদ্দেশ্য করে বলল, এই হ্যান্ডসাম। মিধাত ভয় পেয়ে নিবেদিতার পেছনে গিয়ে দাঁড়ালো। হিজড়া হেসে বলল, বিটু ডিম নাও নাও চেয়ার নিয়মিত দরাস নায়িকার পিছনে লুকাইছস কেন? মিধাত ভীত সন্তুষ্ট হয়ে বলল, ভয় লাগে আপু, আপনি দূর থেকেই বলেন কি বলবেন। তুই আগে সামনে আয়, তোরে আমার ভালো লাগছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাফ করেন আপু। হিজড়ার সাথে এবার নিবেদিতাও হেসে ফেলল। হিজড়া হেসে বলল, হইছে, আর ডরাই তো হইব না, তা দে চইলা যাই। মিধাত একটা 100 টাকার নোট এগিয়ে দিল। হিজড়াতি চলে যাওয়ার আগে নিবেদিতাকে বলল, সামনে আর হিসরে সুন্দরী। দূর থেকে হাসতে থাকা নিবেদিতাকে দেখে দীর্ঘশ্বাস নিল নির্ণয়। যাক, অন্তত নিবেদিতা ভালোই আছে, হাসি খুশি আছে। নির্ণয় সামনে গেল না, ওখান থেকেই চলে গেল। কিছুটা বিস্ময় ও বিরক্তিমাখা কণ্ঠে নিবেদিতা বলল, ছেলে হয়েও হিজড়া দেখে এত ভয় পান? মিধাত পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, ছেলে বলেই ভয় পাই, তোমার মতো মেয়ে হলে তো আর ভয় পেতাম না। তোমাদের সাথে তো আর কিছু করে না। মানে? তখন আমি কলেজে পড়ি, বন্ধুরা মিলে ক্লাস শেষ করে বাড়ি ফিরছিলাম। ওই সময় বেশ কয়েকটা হিজড়া আমাদের পথ আটকিয়ে টাকা চায়। আমরা বলেছিলাম আমরা তো স্টুডেন্টস, টাকা নেই। তারা নাছোড়বান্দা, টাকা না নিয়ে যাবে না। আর তাদের মধ্যে কিছু মানুষের স্বভাব তো জানোই। একজন হিজড়া আমার এক বন্ধুর প্যান্ট ধরে টান দিয়েছিল। বেচারা সেদিন বেল্টও পরেনি, একটুর জন্য খোলেনি প্যান্ট। তখন আমরা তাদের টাকা দেওয়ার পর চলে যাই। ওই সময় থেকে আমি হিজড়াদের জমের মতো ভয় পাই। সেই তো টাকা দিলেনি, শুরুতে দিলে কি হতো? আরে বোঝো না, অল্প বয়স তখন, সবাই মিলে একটু ভাবসাব নিতে গিয়েছিলাম। এরপর থেকে হয়ে গেলেন ভীতু। সবার সামনে তো আর না, শুধু তাদেরকেই ভয় লাগে, এই যা আর কি। নিবেদিতার কথা বাড়ালো না। দুজনে মিলে একটা সুপার শপে ঢুকলো। কিছু শুকনো খাবার কিনতে হবে।
হোস্টেলের খাবার গলা দিয়ে নামে না নিবেদিতার। বাড়িতে অবশ্য সে কথা জানায়নি। এমনিতেই তাকে নিয়ে বাড়ির সবার দুশ্চিন্তার শেষ নেই। তার উপর খাবার নিয়ে আর বাড়তি চিন্তা দিতে চাচ্ছিল না। ঘুরে ঘুরে খাবার নিচ্ছিল নিবেদিতা। তখন নয়নের কল এলো। রিসিভ করতে উপাস থেকে নয়ন বলল, কিরে পিচ্ছি, খবর কি তোর? নিবেদিতা হাসার চেষ্টা করে বলল, ভালো, তোমার? এছাড়া ভালো থাকি কিভাবে বল, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু তুমি তো এখন অফিসে। কি জ্বালা, অফিস শেষ করে রাতে তো বাড়িতেই ফিরি, তাই না? তা ঠিক। কি করছিস তুই এখন? ক্লাস শেষ? হ্যাঁ, সুপার শপে এলাম। মিধাত যায়নি? নিবেদিতা পেছনে ঘুরে একবার মিহাতকে দেখল। সেও তার মতো ঘুরে ঘুরে খাবার দেখছে। নিবেদিতা গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, এসেছে। তুমি তাকে কেন আসতে বলেছো? তুই ঢাকা শহরের কিছু চিনিস নাকি? চিনি না, কিন্তু চিনে নিতাম। এজন্য শুধু শুধু তাকে পাঠাতে হবে? শুধু শুধু না, তুই বুঝবি না আমাদের টেনশন। হ্যাঁ, সব শুধু তোমরাই বোঝো। তুই দেখি দূরে গিয়ে ঝগড়ুটে হয়ে গেছিস পিচ্ছি। বাজে কথা বলবে না। আচ্ছা বলবো না, ফোনটা মিধাতকে দে। নিবেদিতা ফোন মিধাতকে দিয়ে নিজের মতো খাবার নিতে লাগলো। কেনাকাটা শেষ হলে হোস্টেল পর্যন্ত নিবেদিতাকে পৌঁছে দিল মিধাত। রুমে গিয়ে দেখলো ওর দুই রুমমেট বই নিয়ে নিঃশব্দে পড়ছে। ওদের একজনের নাম হিয়া আর একজনের নাম বৃষ্টি। দুজনেই প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। নিঃসন্দেহে মেধাবীও বটে। নিবেদিতার সাথে এত খাবার দাবার দেখে বৃষ্টি বলল, এত খাবার? নিবেদিতা বিছানায় বসে বলল, আসলে হোস্টেলের খাবার তো আমি খেতে পারি না, তাই কিছু শুকনা খাবার নিয়ে এলাম। আমরাও পারতাম না, এখন অভ্যাস হয়ে গেছে, বলল হিয়া। বৃষ্টি বলল, তোমার সাথে যে একটা ছেলে এলো সে কে? নিবেদিতা একটু থুতমতো খেয়ে বলল, কেন? না, এমনিতেই জিজ্ঞেস করলাম। সুন্দর আছে। বয়ফ্রেন্ড? আমার ভাইয়ার বন্ধু। বৃষ্টি ও হিয়া একজন আরেকজনের দিকে তাকিয়ে মুচকি হাসছে। নিবেদিতার অস্বস্তি হচ্ছে। সে স্পষ্ট বুঝতে পারছে ওরা কেউ নিবেদিতার কথা বিশ্বাস করছে না। তাই সে বলল, হাসছো কেন তোমরা? আমি সত্যি কথাই বলেছি। আরে আমরা মজা করছি, তুমি সিরিয়াস হইও না, ফ্রেশ হয়ে নাও, বলল হিয়া। নিবেদিতারও এই ব্যাপারে আর কথা বাড়াতে ইচ্ছে করছিল না। ওদের যা ভাবার ভেবে নেই, সে তো সত্যিটাই বলেছে। এখন বিশ্বাস করা বা না করা তাদের ব্যাপার। সে আনমনে বারান্দায় গিয়ে দাঁড়াতেই হুট করে নির্ণয়ের কথা মনে পড়ে গেল। সেই সাথে শুরু হলো বুকের ভেতর পরিচিত সেই ব্যথাটা। কবে মুক্তি পাবে সেই কষ্ট থেকে? ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরল নির্ণয়। ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে পড়ল। নিবেদিতার হাসি মাখা মুখটা চোখের সামনে ভাসছে। একটু ভালোও লাগছে। এটা ভেবে যে মেয়েটা অন্তত ভালো আছে। বাকি সবাই যেখানে ভাবছে নিবেদিতা পাবলিকে চান্স পায়নি বলে দেশের বাইরে যেতে চাচ্ছে, সেখানে কেন যেন নির্ণয়ের মনে হচ্ছিল নিবেদিতা আসলে নির্ণয়ের জন্যই দূরে সরে যেতে চাইছে। অবশ্যই এটা সে তখন থেকেই ভাবে, যখন থেকে জানতে পেরেছিল নিবেদিতা তাকে ভালোবাসে। কিন্তু এখন মনে হচ্ছে নিবেদিতা আসলেই পাবলিকে চান্স পায়নি বলেই অন্য দেশে পড়তে যেতে চাইছে। হয়তো নির্ণয়ের প্রতি তার ভালোবাসাটা একটা আবেগ মাত্র, হতেই পারে। সে নিজেই হয়তো বিষয়টা নিয়ে অনেক বেশি ভেবে ফেলেছে। আবার মিধাতকে আজ সাথে দেখে মনে হলো ওদের মধ্যেও কোনো সম্পর্ক থাকতে পারে। সত্য মিথ্যা কোনোটাই সে জানে না, কিন্তু এসব নিয়ে ভাবতে গিয়ে মাথায় যন্ত্রণা হচ্ছে। তাই সে সম্পূর্ণ বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছে। সবাই সবার মতো করে ভালো থাকুক, দিন শেষে হাসি খুশি থাকুক, এটাই চাই সে। কিন্তু তবুও মনের এক কোণের কোথায় যেন বারবার নিবেদিতার বলা একটা কথাই কানে বাজছে, ভালোবাসি। কি অভিমান, অনুরাগ মিশেছিল কথাটিতে। দেখতে দেখতে ঢাকায় আসার আজ 20 দিন হয়ে গেল নিবেদিতার। এর মাঝে বাবা মা নয়ন এসে দুবার দেখা করে গেছে। বিউটি বেগম বেশ কয়েকবার ফোন করে বাড়িতে যেতে বলেছেন, কিন্তু নিবেদিতা পড়ার বাহানা দিয়ে যায়নি। গতকাল ফোন দিয়ে খুব করে যাওয়ার কথা বললেন। আজ তো শুক্রবার, ক্লাস নেই। সকালে গিয়ে আবার বিকেলে চলে আসলেই হবে। নিবেদিতা জানে কেন খালা তাকে যাওয়ার জন্য এত জোর জবরদস্তি করছে। গতবার যখন মা হোস্টেলে দেখা করতে এসেছিল, তখন দুপুরে হোস্টেলের খাবার দেখেই বুঝতে পেরেছিল তার মেয়েটা খাওয়া দাওয়া নিয়ে কি পরিমাণ কষ্ট করছে। এজন্যই সে বড় বোনের সঙ্গে কথা বলেছেন যেন নিবেদিতাকে মাঝে মাঝে খাবার দিয়ে যায় আর নিবেদিতাকেও যেতে বলে বাড়িতে। বিউটি বেগম নিজেও নিবেদিতাকে ভীষণ সমীহ স্নেহ করেন, নিজের মেয়ের মতো ভালোবাসেন। মেয়েটা খাবারে এত কষ্ট করছে শুনে বুকটা হু হু করে উঠেছিল তার। তাই 3 দিন আগে স্বামীকে দিয়ে তিনি ভর্তা, ভাজি, তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছিলেন। আজ বাড়িতে ভালো মন্দ খাবার রান্না হবে বলে খালা নিবেদিতাকে এত তাগিদ দিচ্ছিলেন যাওয়ার জন্য। নিবেদিতারও তো ইচ্ছে করে খালার কাছে যেতে, একটু আদর পেতে, ভালো খাবার খেতে। কিন্তু সে তো এক জায়গাতেই আটকে আছে। যার থেকে পালানোর জন্য সে দেশ ছাড়তেই দ্বিধাবোধ করছে না, তার মুখোমুখি সে হবে কি করে? পুরনো ব্যথাগুলো তো আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠবে।
তবে এতেও কিছু করার নেই। অদৃশ্য কষ্টকে আড়ালে রেখেই আজ খালার বাসায় যেতে হবে। এত করে বলেছে যে এবার না গেলে বিষয়টা সত্যিই দৃষ্টিকটু দেখায়। সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল নিবেদিতা। নাস্তা করে বের হতে হতে 10টা বেজে গেছে। এর মধ্যে খালা অলরেডি 5 বার ফোন করেছে নিবেদিতা আসছে কিনা। শেষ ফোন করেছে নিবেদিতা যখন রিকশাতে। ফোন রিসিভ করে নিবেদিতা বলল, আসছি খালা, আমি রিকশায়। তোকে আমি বলছি সকাল সকাল আসবি, সকালের নাস্তা এখানে এসে করবি, আর তুই আসতেছিস দুপুর 12টায়। নিবেদিতা ভুরু কুচকে বলল, এখনো তো 10:30টাই বাজেনি। চুপ কর, মুখে মুখে তর্ক করবি না, জলদি আয়। রিকশায় ওড়না সামলে রাখিস আর ফোন ব্যাগে ঢুকিয়ে রাখ। এখানে কিন্তু রাস্তাঘাটে ফোন টান দিয়ে নিয়ে যায়, সাবধানে থাকবি। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি এত চিন্তা করো না তো। কথা বলা শেষ করে ফোন রাখতে রাখতে রিকশাওয়ালারও রিকশা থামলো। নিবেদিতা বলল, কি হয়েছে মামা? রিকশাওয়ালা চাকা পরক করে বলল, চাক্কা পাংচার হয়ে গেছে আম্মা। নিবেদিতা বিরক্ত হলো, সাথে হতাশ। এই মাঝ রাস্তায় এখন সে রিকশা পাবে কোথায়? এতটা পথ তো হেঁটে যাওয়া সম্ভব নয়। আম্মা, আপনি একটু কষ্ট করে সামনে হাইটা গেলেই রিকশা পাইবেন। নিবেদিতা ভাড়া মিটিয়ে দিয়ে ছায়ার মধ্যে হাঁটতে লাগলো। পাশ থেকে তখন একজনের কণ্ঠ ভেসে এলো, মিস নিবেদিতা। নিবেদিতা চমকে তাকালো, দেখতে পেল সুখীর ভাই ডাক্তার স্বপনকে। সে বলল, আপনি কোথায় যাচ্ছেন? খালার বাসায়। নির্ণয়ের বাড়িতে? নিবেদিতা উপর নিচ মাথা ঝাঁকালো। স্বপন বিস্মিত হয়ে বলল, হেঁটে? আরে না, রিকশা করেই যাচ্ছিলাম, মাঝ রাস্তায় রিকশা নষ্ট হয়ে গেল, তাই হেঁটে সামনে যাচ্ছি। ওখানে বোধহয় রিকশা পেয়ে যাব। আমার সাথে আসুন। নিবেদিতা অবাক হয়ে বলল, কোথায়? আমিও যাব ওদের বাসায়, আমার সাথে যেতে পারবেন। তার আগে আমার সাথে আসুন। কোথায় যাব? আরে আসুন তো, সারপ্রাইজ আছে। নিবেদিতা দ্বিধান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে স্বপন জিজ্ঞেস করল, আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? নিবেদিতা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, তেমন কিছু নয়। ভয় পাবেন না, আমি আপনার ক্ষতি করব না। নির্ণয় কি তাহলে আমাকে আস্ত রাখবে? নিবেদিতার বিতৃষ্ণা লাগছে, বিরক্ত। তার অবশ্য এখন সবকিছু বিরক্ত লাগে। অনিচ্ছে সত্ত্বেও সে স্বপনের পিছু পিছু যাচ্ছে। স্বপন একটা রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো। একটা টেবিলের সামনে গিয়ে নিবেদিতার সামনে থেকে সরে দাঁড়িয়ে পড়ল। সারপ্রাইজ? নিবেদিতা ও নির্ণয় দুজনকে দেখে চমকে গেল। একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। সাথে বসে থাকা হাস্যোজ্জ্বল সুখীকে দেখে পুনরায় বুকের ব্যথাটা শুরু হয়ে গেল নিবেদিতার। সুখী উঠে এসে নিবেদিতাকে জড়িয়ে ধরল। স্বপনকে জিজ্ঞেস করল, ওকে কোথায় পেলে ভাইয়া? স্বপন ভাব নিয়ে বলল, ম্যাজিক। সুখী ও নিবেদিতা পাশাপাশি বসেছে। ওদের সামনে বসে আছে নির্ণয় স্বপন। নিবেদিতা মাথা নত করে রেখেছে, নির্ণয়ের দিকে তাকাতে পারছে না। তার চোখ ছলছল করছে, পাছে কারো চোখে ধরা পড়ে যায়। নির্ণয় সকলের দৃষ্টির আড়ালে নিবেদিতার আরক্তে মুখখানা দেখছিল। নিবেদিতা এবার না চাইতেও ভাষা ভাষা দৃষ্টিতে নির্ণয়ের দিকে তাকালো। যার জন্য প্রতিটা মুহূর্তে তার দহনে কাটে, সেই মানুষটাই দিব্যি সুখী আছে, সুখী নামক মেয়েটার সাথে। কি নিদারুণ তাকদীর তার। রেস্টুরেন্ট থেকে ফিরে নির্ণয়দের বাড়িতে এলো সবাই। সুখীর বাবা মা উপস্থিত ছিলেন। তাদের জন্যই মূলত এত আয়োজন। আর এই জন্যই খালাও নিবেদিতাকে আসার জন্য এত তাগাদা দিচ্ছিলেন। বাড়িতে আসার পর থেকে নিবেদিতা একা একা এক রুমে শুয়ে আছে। বলা বাহুল্য ঘুমের অভিনয় করছে সে, কেননা সে চাইছে না কারোর সাথে কোনো কথা বলতে অথবা খুব বেশিক্ষণ নির্ণয়কে দেখতে। দুপুরে রান্নাবান্না শেষ হলে বিউটি বেগম নিবেদিতাকে ডাকতে গেলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, নিবু ওঠ, খাবি চল। নিবেদিতা চোখ মেলে তাকালো। বিউটি বেগম স্নেহমাখা কণ্ঠে শুধালেন, তোর কি শরীর খারাপ লাগছে? না তো, কেন? ক্লান্ত দেখাচ্ছে ভীষণ। নিবেদিতা হাসার চেষ্টা করে বলল, ঠিক মতো ঘুম হয় না, হয়তো এজন্যই এখন ক্লান্ত দেখাচ্ছে। এছাড়াও তুই শুকিয়ে গেছিস, ঠিক মতো খাস না মনে হয়। আরে সব ঠিক হয়ে যাবে, তুমি একটু বেশি চিন্তা করছো। তা কবে ঠিক হবে শুনি? দেশ ছাড়ার পর? নিবেদিতা চুপ করে রইল। খালা বললেন, হঠাৎ দেশ ছাড়ার বুদ্ধি তোকে কে দিল বলতো? একটু বেশি চিন্তা করছো। কেউ না, আমারই মনে হয়েছিল। আমি কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছি খালা? আমার জানা মতে একদমই না, কিন্তু তোর মা তো এখনই ভেঙে পড়েছে। তুই চলে গেলে থাকবে কি করে? তুমি একটু মাকে বুঝিও, দেখে রেখো। তা তো রাখবই। এখন আয়, খাবি চল। খাবার টেবিলে গিয়ে নিবেদিতা খালুর পাশে চেয়ারে বসলো। তার পাশে বসেছে সুখীর মা বাবা। মুখোমুখি বসেছে নির্ণয়, সুখী আর স্বপন। নিবেদিতা কাঠ হয়ে বসে রইল। খাবার সার্ভ করা হলে কোনো রকম খেয়েই সবার আগে উঠে গেল টেবিল ছেড়ে। হাত দিয়ে রুমে গিয়ে চুপ করে বসে রইল।
কেমন যেন দম বন্ধ করার অনুভূতি হচ্ছে তার। সবার খাওয়া শেষ হলে সবাই যখন রেস্ট নিচ্ছিল তখন নিবেদিতা হোস্টেলে চলে যাওয়ার জন্য বায়না ধরল। খালামণি বললেন, এখনই কেন? সন্ধ্যার নাস্তা করে যাবি, তোর খালু গিয়ে দিয়ে আসবে। না খালামণি, অনেক পড়া বাকি আছে, ওইগুলো শেষ করতে হবে। কাল আবার ক্লাস টেস্ট। প্রতিটা সময় আর দিনেই আমার জন্য এখন গুরুত্বপূর্ণ, জানোই তো। তাহলে তুই বইগুলো নিয়ে এলি না কেন? নিবেদিতা অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে। খালাও কিছুক্ষণ মৌন থেকে বললেন, আচ্ছা এখন আপাতত রেস্ট কর, রোদ কুমুক, নির্ণয় গিয়ে তোকে নিয়ে আসবে। আমি একা যেতে পারবো। ও দিয়া আসলে সমস্যা কি? নিবেদিতা উত্তর দেওয়ার মতো কিছু পেল না, বলল, সমস্যা নেই। 3টাটিকে নির্ণয় নিবেদিতাকে নিয়ে বের হলো। সুখী ওরা এখনো যায়নি, রাতে ডিনার করে যাবে একেবারে। নিবেদিতা গম্ভীর হয়ে বাইকে বসে আছে, ভাবলেশীন থাকার চেষ্টা করছে। নির্ণয় কথা বলতে চেয়েও বলতে পারছে না, কি বলবে আসলে বুঝতে পারছিল না। অনেকক্ষণ পর শুধু বলল, ভালোই সিদ্ধান্ত নিলে তাহলে। কি? এই যে দেশ ছাড়ার। ও হয়তো। তারপর প্ল্যান কি? কিসের প্ল্যান? কোন দেশে যাওয়ার ইচ্ছে? কানাডা, সুইজারল্যান্ড নয়তো লন্ডন। ভালো দেশই তো চুজ করেছো, একা সার্ভাইভ করতে পারবে? কষ্ট হবে হয়তো, তবে অসম্ভব কিছু না। মানুষ জীবনে কত কষ্টই মুখ বুঝে সহ্য করে যাচ্ছে, সেখানে এই কষ্ট আর এমন কি। নির্ণয়ের কেন জানি মনে হলো নিবেদিতার কথাগুলোতে অদৃশ্য তীক্ষ্ণ খোঁচা ছিল। গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা। আপাতত শুভ কামনা তুলে রাখুন। কেন? আগে IELTS এ তো টিকি, তারপর না যেতে পারবো। অবশ্যই টিকবে। আমার এত কনফিডেন্স নেই, জীবনে কোনো কিছুই আমি খুব করে চেয়েও পাইনি। তোমার খুব করে চাওয়ার মধ্যে কি দেশের বাইরে পড়তে যাওয়া ছিল? ছিল না, এখন আছে। আপাতত এটাই এখন আমার একমাত্র ইচ্ছে, বাকিটা আল্লাহ ভরসা। ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আপনার জন্য শুভ কামনা। কেন? বিয়ের জন্য। বিয়ে তো এখনো হয়নি। হয়ে যাবে তো। নির্ণয় কিছু বলল না। পুরোটা পথে আর কোনো কথা হলো না দুজনের। হোস্টেলের সামনে এসে নির্ণয় নিবেদিতাকে নামিয়ে দিল। যাওয়ার পূর্বে শুধু বলল, সব সময় আমার হাসি খুশি থেকো। আপনিও সুখী আপুকে নিয়ে সুখে থাকবেন। এরপর নিবেদিতা চলে গেল হোস্টেলের ভেতরে। নিবেদিতাকে পরখ করার পর থেকেই ওর কথাগুলোর জন্য অর্থ আপনা আপনি মাথায় চলে আসছিল নির্ণয়ের। যেই মেয়ে ওর মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, সেই মেয়ে এখন চোখের দিকে তাকিয়ে নির্দ্বিধায় কথা বলে। কতটা পরিবর্তন! তবে নির্ণয় বুঝতে পারে না নিবেদিতার ওই চোখে কি আছে। অভিমান, অভিযোগ, জেদ, ভালোবাসা নাকি ঘৃণা? নিজের চিন্তা ভাবনার লাগাম দেখে নির্ণয় নিজেই ভীষণ অবাক হলো। নিবেদিতাকে নিয়ে সে কবে থেকে এতটা ভাবা শুরু করলো? তবে ভাবনা একবার এসে গেলে মাথা থেকে সরানো মুশকিল। নির্ণয়ের পক্ষেও এই মুশকিল আসান করা সম্ভব হলো না। বেশ কিছুদিন পরের কথা, নির্ণয় অফিস থেকে ফিরে মাকে রুমে রাখলো। খুবই করুণ সুরে বলল,